ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের পরিবেশবিদ্যা চ্যাপ্টার থেকে আরও একটা ইম্পর্টেন্ট টপিক পরিবেশ দূষণ এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যে আন্দোলন রয়েছে এই টপিক থেকে যাবতীয় যা যা টাইপের প্রশ্ন আসতে পারে সবটাই প্র্যাকটিস করাবো। প্রায় 100টিরও বেশি প্রশ্ন তোমরা আজকের এই ক্লাসে পেয়ে যাবে এবং আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই ক্লাসটা তোমাদের কিন্তু 6 থেকে 7 নাম্বার পরীক্ষা এনে দেবে। জীবন বিজ্ঞান থেকেও নাম্বার দেবে, আবার জিকে পোর্শন থেকেও নাম্বার দেবে। তাই প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখার জন্য এবং ক্লাসটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং বন্ধুদের মধ্যে ক্লাসগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো, এই চ্যানেলের প্লেলিস্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের লিঙ্ক এবং যে সাজেশন সিরিজের ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। যারা নতুন, যারা এই ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো এই ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য, তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তোমাদেরকে সরকারি কলেজে চান্স পাওয়াতে ওই ক্লাসগুলো অনেকটা হেল্প করবে। তাই প্রত্যেকে বলবো ক্লাসগুলোকে একবার দেখে নেওয়ার জন্য। তাহলে দেখো প্রথম প্রশ্নে কি বলছে, নিচের কোনটির কারণে মিনামাটা রোগ হয়? মার্কারি, লেড, ক্যাডমিয়াম এবং অপশান ডিতে রয়েছে জিঙ্ক। তাহলে সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মার্কারি। দেখো মার্কারির বাংলা নাম হচ্ছে পারদ, ঠিক আছে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি পারদের অভাবে মিনামাটা রোগ হয়, কিন্তু এই মার্কারি অপশানে রয়েছে। অনেকে আবার পারদের সায়েন্টিফিক নেমটা না জানার জন্য কিন্তু করে আসতে পারো না। তো মার্কারি, ঠিক আছে। চলো পরের প্রশ্নে, কিসের কারণে ইটাই রোগ হয়? ইটাই রোগ কোন মৌলের অভাবে ঘটে? পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম এবং অপশান দিতে রয়েছে অ্যাসবেস্টস। তো মনে রাখবে এটা কিন্তু ক্যাডমিয়ামের অভাবে হয়ে থাকে। ক্যাডমিয়ামের অভাবে কিন্তু এই রোগটা হয়ে থাকে। ক্লিয়ার? ঠিক আছে। এবার দেখো পরের প্রশ্নে কি বলছে, গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্ট কথার অর্থ কী? তাপ সংরক্ষণের জন্য গ্রিন হাউসে শস্য চাষ, CO2 গ্যাসের জন্য সৌরশক্তি আবদ্ধকরণ, পৃথিবীর উপরিতল দ্বারা সৌরশক্তি আবদ্ধকরণ এবং অপশান দিতে বলছে বায়ু দূষণের জন্য পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। কী হবে সঠিক উত্তর? অপশান ডি, ঠিক আছে। বায়ু দূষণের জন্য যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে দেখো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে গ্রিন হাউস গ্যাসের এক্সাম্পলগুলো জানার আগে তোমাদেরকে আমি এই যে একটু আগে আমি বললাম ইটাই রোগ, মিনামাটা রোগ, ঠিক আছে, এগুলো একটু এক্সাম্পলগুলো আরও জেনে নাও। তো আমরা দেখলাম মার্কারির অভাবে মিনামাটা রোগ হচ্ছে, ঠিক আছে। এবার দেখে নেব আমরা সিসা, ঠিক আছে, লেড বা পিবি, লেড বা সিসার অভাবে কী রোগ হয়? ঠিক আছে, একটু আমরা আলোচনা করে নিই, তাহলে আমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। দেখো লেড বা সিসার অভাবে হয়ে থাকে ডিসলেক্সিয়া। কি বললাম রোগটার নাম? রোগটার নাম হচ্ছে ডিসলেক্সিয়া। প্রত্যেকে একটু রিভিশন করে নাও, ডিসলেক্সিয়া, ঠিক আছে। এবার দেখো ক্যাডমিয়ামের অভাবে বললাম ইটাই রোগ, বা এর আরেকটা নাম রয়েছে আউচ, ঠিক আছে। পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে, তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে তার জন্য ক্যাডমিয়াম, আউচ রোগ, ঠিক আছে। এবার দেখো ফ্লুরোসিস রোগ, ফ্লুরোসিস, এটা তোমরা প্রত্যেকে ফ্লুরোসিস এই নামটার সাথে বুঝতে পারছে ফ্লুরাইড জড়িত আছে। তো মনে রাখবে এটা ফ্লুরাইডের দূষণে কিন্তু হয়ে থাকে ফ্লুরোসিস। আর্সেনিকটা প্রত্যেকেই জানো, ব্ল্যাক ফুট ডিজিজ, ঠিক আছে। এছাড়াও আর্সেনিকোসিস নামক কিন্তু একটা রোগ হয়। ক্লিয়ার? এবার দেখো মনে রাখবে ব্লু বেবি সিনড্রোম, এটা কিন্তু নাইট্রেটের অভাবে ঘটে, ঠিক, নাইট্রেট দূষণের ফলে ঘটে কিন্তু ব্লু বেবি সিনড্রোমটা, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? এছাড়া তোমাদেরকে আমি আরও যেসব বিভিন্ন ধরনের রোগ যা হতে পারে, ঠিক আছে, সমস্ত রোগ নিয়ে কিন্তু একটা আলাদা করে ক্লাস করিয়েছি, প্রত্যেকে সেই ক্লাসটা কিন্তু দেখে নিও। তাহলে দেখো এবার আমি পরের প্রশ্নে যাই। বলছে নিচের কোনগুলি গ্রিন হাউস গ্যাস? কোনগুলি গ্রিন হাউস গ্যাস এটা কিন্তু জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো অপশানে কি রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, N2O, নাইট্রাস অক্সাইড এবং অপশান ডিতে রয়েছে জলীয় বাষ্প। তো কী হবে সঠিক উত্তর 4 নম্বর প্রশ্নের? অপশান এ হবে, মানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং নাইট্রাস অক্সাইড এই তিনটেই কিন্তু গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার?
প্রত্যেকের বোঝা গেল গ্রিন হাউস গ্যাস কোনগুলো। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে ওজোন স্তর কোনটি শোষণ করে? ইনফ্রারেড রশ্মি, ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি। ঠিক আছে, কোনটি সঠিক উত্তর হবে? ওজোন স্তর কোন রশ্মিকে শোষণ করে? মনে রাখবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি। যে সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রশ্মিটা আসছে সেটা কিন্তু আমাদের ওজোন স্তর কিন্তু শোষণ করে নিচ্ছে। কিন্তু বর্তমানে ধীরে ধীরে ওজোন স্তরের যে লেয়ারটা সেটা পাতলা হওয়ার জন্য কিন্তু এই আলট্রাভায়োলেট রশ্মিটা কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রবেশ করছে অনেকটা, যার জন্য কিন্তু ক্যান্সার কারণ ঘটছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে কিয়োটো প্রোটোকল। ঠিক আছে, কিয়োটো প্রোটোকল চুক্তির প্রধান উদ্দেশ্য কোনটির সাথে সম্পর্কিত? ঠিক আছে, দেখো এই যে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চুক্তি রয়েছে, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, ঠিক আছে, মানে আমাদের পরিবেশকে সংরক্ষণের জন্য মেন ব্যাপার। সমস্ত কিছু কিন্তু এইসব চুক্তি করা হয়েছে, যে বিভিন্ন আন্দোলন করা হয়েছে, মনে রাখবে সব কিছুই কিন্তু আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য। ঠিক আছে, নানা রকমভাবে কিন্তু আমাদেরকে পরিবেশকে, আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে যে এই পরিবেশকে সংরক্ষণ করে রাখা। নাহলে তোমরা বুঝতেই পারছো বর্তমানে কী পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই বর্তমানে এই পরিস্থিতি থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। তো প্রত্যেককে বলবো, প্রতিটা ডিয়ার স্টুডেন্টসকে আমি বলতে চাই তোমরা কিন্তু বৃক্ষরোপণ করো। ঠিক আছে, একটা হলেও করো, বাড়ির চারপাশে লাগাও, গাছ লাগাও, তুমি তোমার সামর্থ্য মতো লাগাও, এটাই অনেক কাজের। ঠিক আছে, তো বৃক্ষরোপণ প্রত্যেকে বলবো যে করার জন্য, কেননা এই পরিস্থিতি থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিন্তু এই মুহূর্তে গাছই কিন্তু বাঁচাতে পারে। তো দেখো এই কিয়োটো প্রোটোকল চুক্তির প্রধান উদ্দেশ্য কোনটির সাথে সম্পর্কিত? পরিবেশকে দূষণমুক্ত রাখা ও জলবায়ু পরিবর্তন করা, প্রাকৃতিক দুর্যোগ হতে মানুষকে রক্ষা ও খাদ্য সুরক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অপশান দিতে বলছে গভীর সমুদ্রের তেল ও খনিজ উত্তোলন। কোনটির সাথে এই কিয়োটো প্রোটোকল জড়িত? কী হবে সঠিক উত্তর? অপশান এ, পরিবেশকে দূষণমুক্ত রাখা ও জলবায়ু পরিবর্তন, এটার সাথেই কিন্তু এই কিয়োটো প্রোটোকল জড়িত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে মাটির জলের সাথে নিচের দিকে চুঁয়ে পড়া দূষক হলো লিচেট, পলিউটেট, পার্কলেট, আর্থাইট। কী হবে সঠিক উত্তর? অপশান এ, লিচেট। পরের প্রশ্নে বলছে ভারতের গ্রহণযোগ্য শব্দ দূষণ মাত্রা কোনটা? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে কিন্তু। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, 40 থেকে 45 ডেসিবেল। এর উপরে কিন্তু হয়ে গেলে শব্দ দূষণ বলে গণ্য করা হয়। ঠিক আছে, তো কত বললাম? 40 থেকে 45 ডেসিবেল কিন্তু। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত পাইরোলাইসিস, এই পাইরোলাইসিস একটা প্রসেস, ঠিক আছে, এইটা সম্পর্কে কোনটি সত্য? এটি পরিত্যক্ত বর্জ্যকে কঠিন তরল ও গ্যাসে পরিণত করে, যা থেকে প্রাপ্ত তরল ও গ্যাস দ্বারা শক্তি উৎপাদন করা সম্ভব। অপশান বিতে বলছে পদ্ধতিটি স্বাভাবিক বায়ুচাপে 430 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতায় ঘটে। পদ্ধতিটি উচ্চচাপে 430 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতায় ঘটে। এবং অপশান দিতে বলছে এটি জৈব বর্জ্যের তাপীয় রাসায়নিক বিয়োজন। তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, জৈব বর্জ্যের যে তাপীয় রাসায়নিক বিয়োজন সেটাই হচ্ছে এই পাইরোলাইসিস। ঠিক আছে, ওদেরকে বিয়োজন করার জন্যই কিন্তু এই প্রসেসটা। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, পরিবেশ বান্ধব পরিস্থিতি সংক্রান্ত এই 3R বলতে কি বোঝো? ঠিক আছে, দেখো এই জলদূষণ নিয়ন্ত্রণের ব্যবহৃত প্রধান পদক্ষেপ হচ্ছে এই 3R, যেখানে 3টে আর কি রয়েছে? রিডিউস, ঠিক আছে, রিইউজ এবং রিসাইকেল। ঠিক আছে, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, এটাই হচ্ছে 3R। ঠিক আছে, তাহলে কী হবে সঠিক উত্তর? অপশান ডি, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। ঠিক আছে, বলে যদি বর্জ্য পদার্থ দ্বারা পানীয় জল দূষিত হয় তবে নিচের কোনটির সম্ভাবনা প্রবল? ঠিক আছে, যদি বর্জ্য পদার্থ দ্বারা
পানীয় জল দূষিত হয় তার নিচের কোন রোগটি হওয়ার সম্ভাবনা প্রবল? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? অপশান বি, টাইফয়েড। কেননা এটা হচ্ছে জলবাহিত রোগ। ঠিক আছে, এটা হচ্ছে জলবাহিত রোগ, সালমোনেলা টাইফি, তাই তো। চলো পরের প্রশ্ন। পরিবেশ দূষকের পরিমাণ বোঝাতে ব্যবহৃত যে হচ্ছে পিপিএম, ঠিক আছে, এই পিপিএম এর পুরো নাম কি জানতে চেয়েছে। ঠিক আছে, কী বললাম? পিপিএম এর পুরো নাম কি? মানে দূষকের যে ঘনত্ব প্রকাশ করা হয় সেটা হচ্ছে পিপিএম এই এককে, মানে প্রতি 10 লক্ষ ভাগের মাত্রা দ্বারা পিপিএম মানে, ঠিক আছে, মানে এর পুরো নামটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, প্রতি 10 লক্ষ ভাগে মাত্রা দ্বারা কিন্তু প্রকাশ করা হচ্ছে পিপিএমকে, ঠিক আছে, দূষকের ঘনত্ব প্রকাশ করার জন্য। পরের প্রশ্ন, ওজোন স্তর কোনটি থেকে আমাদের রক্ষা করে? একটু আগেই তোমাদের বললাম ইউভি রশ্মি হবে সঠিক উত্তর, অপশান বি। পরের প্রশ্ন, নিচের কোন মাত্রার বায়ু দূষক সূচক ক্ষতিকারক হিসেবে চিহ্নিত? কোনটা হচ্ছে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত? কী হবে সঠিক উত্তর বলো? অপশান এ, 301 থেকে 500। পরের প্রশ্ন দেখো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সর্বাধিক বায়ু দূষক হলো কোনটি? আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর সর্বাধিক বায়ু দূষক হলো কোনটি? কী হবে সঠিক উত্তর? সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন এবং অপশান ডিতে আছে নাইট্রাস অক্সাইড। তো কী হবে সঠিক উত্তর বলো? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সালফার ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, কার্বন মনোক্সাইড কেন দূষক? কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, স্নায়ুতন্ত্রকে নিষ্ক্রিয় করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং অপশান ডিতে বলছে গ্লাইকোলাইসিসের প্রতিবন্ধক। কী হবে সঠিক উত্তর বলো? 16 নম্বর প্রশ্নের অপশান এ, হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এই জন্যই দূষক। অণুজীবের ব্যবহার দ্বারা বর্জ্য পদার্থ থেকে দূষণের মাত্রা কমানোর পদ্ধতি কি? দেখো, মানে অণুজীব ব্যবহার করে কোনো বর্জ্য পদার্থ থেকে দূষণের মাত্রাটা কমানোর এই যে প্রসেসটা, এই প্রসেসটার কি নাম? বায়োসেন্সার, বায়োম্যাগনিফিকেশান, বায়োরেমিডিয়েশন, বায়োকনসেন্ট্রেশন। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বায়োরেমিডিয়েশন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, রিও সম্মেলন, ব্রাজিলের রিও ডি জেনেরিতে হয়েছিল রিও সম্মেলন, এটি কোনটির সাথে সম্পর্কিত? রিও সম্মেলন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, জিকে এবং জীবন বিজ্ঞান এই দুটো সাবজেক্টকে কিন্তু এই টপিকটা কভার করবে। ঠিক আছে, তোমাদেরকে আমি বলেই দিয়েছি প্রথমেই যে 5 থেকে 6টা নাম্বার কিন্তু এই চ্যাপ্টার তোমাদেরকে এনে দেবে। তো এই যে আমি 100টার উপর প্রশ্ন, প্রায় 110 থেকে 15টা প্রশ্ন তোমাদের করিয়ে দেবো, ব্যাস। এর আগের ক্লাসে বাস্তুতন্ত্র থেকে 50টা মতো প্রশ্ন করিয়েছি, এই 150টা থেকে 160টা প্রশ্ন রিভিশন দিয়ে যাও, 6 থেকে 7 নাম্বার পরীক্ষায় আসবেই। ঠিক আছে, তাহলে দেখো এই রিও সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? অপশান এ, জৈব বৈচিত্র্য সুরক্ষা, মানে জীব বৈচিত্র্যের সুরক্ষার জন্যই কিন্তু ব্রাজিলের রিও ডি জেনিরোতে কিন্তু একটা আন্দোলন হয়েছিল, একটা মানে অনুষ্ঠান হয়েছিল। ঠিক আছে, যেটাই কিন্তু এই রিও সম্মেলন নামে পরিচিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য ফলাফল হলো কি? এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর ফলে কোনটা ঘটতে পারে? সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে, শস্য পর্যায় পরিবর্তন হবে, উপকূলীয় অঞ্চলে পরিবর্তন হবে এবং অপশান দিতে বলছে সবগুলি। দেখো সবগুলিই কিন্তু ঘটতে পারে এই বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু। ঠিক আছে, বলছে কোন সম্মেলন থেকে বায়ুমণ্ডলে ক্লোরোফ্লুরোকার্বন নির্গমনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়? ঠিক আছে, মন্ট্রিল, ওসাকা, জেনেভা এবং অপশান ডিতে রয়েছে ফ্লোরিডা। তো কোনটা হবে সঠিক উত্তর? 20 নম্বর প্রশ্নের অপশান এ, মন্ট্রিল প্রোটোকলে কিন্তু এই সিএফসি নির্গমনের কিন্তু উপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। ঠিক আছে, কোন প্রোটোকল বললাম? মন্ট্রিল প্রোটোকল। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন গ্রিনহাউস গ্যাসের সর্বাধিক তাপ ধারণ ক্ষমতা রয়েছে? কোন গ্রিনহাউস গ্যাসের সর্বাধিক তাপ ধারণ ক্ষমতা রয়েছে? 21 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, মিথেন। বলছে নিচের কোনটি বায়ু দূষণ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়? এই প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতে পারা উচিত যারা আমার ক্লাস রেগুলার ফলো করো, কারণ এই প্রশ্ন কিন্তু তোমাদের আমি আগে করিয়েছিলাম যখন আমি লাইকেন পড়িয়েছিলাম। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, লাইকেন। লাইকেন কিন্তু এই বায়ু দূষণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ঠিক আছে,
তো লাইকেন কিসের সমন্বয়ে গঠিত বলো? শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে কিন্তু এই লাইকেন গঠিত হয়। ঠিক আছে, আর এখান থেকে একটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন লাইকেন থেকে বলেছিলাম, কি বলেছিলাম বলো তো? যে লিটমাস পেপার, সেটা কিন্তু এই লাইকেন থেকে তৈরি হয়, লিটমাস পেপার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। অ্যালগাল ব্লুম কিসের কারণে সৃষ্টি হয়? গ্লোবাল ওয়ার্মিং, বায়োম্যাগনিফিকেশন, ইউট্রোফিকেশন, স্যালিনেশন। তো বলো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কিসের জন্য অ্যালগাল ব্লুম তৈরি হয়? বলো, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে বলো? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং। 23 নম্বর প্রশ্ন এটা। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, ইউট্রোফিকেশন। ঠিক আছে, ইউট্রোফিকেশন মানে হ্রদের তলদেশে যে জৈব পদার্থের সঞ্চয় ঘটলে কি হয়? হ্রদ ভরাট হয়ে যায়, এটার জন্য কিন্তু ইউট্রোফিকেশন দেখা যায়। এটা হচ্ছে এক ধরনের জলদূষণ। ঠিক আছে, ইউট্রোফিকেশন কি বললাম? এক ধরনের জলদূষণ, তাই তো? তাহলে ইউট্রোফিকেশনের জন্যই কিন্তু অ্যালগাল ব্লুমটা দেখা যায়। কি বললাম? ইউট্রোফিকেশনের জন্যই কিন্তু অ্যালগাল ব্লুমটা দেখা যায়। ক্লিয়ার? এবার দেখো, এবার তোমাদেরকে একটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই যে এই যে জলদূষণ সংক্রান্ত কিন্তু বিভিন্ন আইন রয়েছে। ঠিক আছে, এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানটা কত সালে হয়েছিল কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম? গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান মানে গঙ্গার যে জলের দূষণটা নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রজেক্ট। তো এই গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা মনে রাখবে, অনেক সময় এটা প্রশ্ন আসে জিকেতে যে কত সালে হয়। 1984 সাল কিন্তু মনে রাখবে। ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, এবার দেখো আরেকটা সেখান থেকে মনে রাখবে যে কচুরিপানা কি করে? জলে কিন্তু অক্সিজেনের ঘাটতি ঘটায়, দিয়ে কিন্তু জল দূষণ ঘটায়। তো এই জন্য কিন্তু একে টেরর অফ বেঙ্গল বলা হয়। ঠিক আছে, কি বললাম? টেরর অফ বেঙ্গল। কাকে বলা হয়? কচুরিপানাকে টেরর অফ বেঙ্গল। এটা কি করছে? কচুরিপানা কি করছে? কচুরিপানা কি করে? জলে অক্সিজেনের ঘাটতি ঘটাচ্ছে। ঠিক আছে, জলে অক্সিজেনের ঘাটতি ঘটাচ্ছে। ঘাটতি ঘটানোর ফলেই কিন্তু কি হচ্ছে না, অক্সিজেনের চাহিদা হচ্ছে। তো এবার জল দূষণ ঘটছে। এই জল দূষণ ঘটার ফলে কিন্তু মানে যে জলজ যে প্রাণী রয়েছে সেই প্রাণীদের কিন্তু থাকার পক্ষে খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্যই কিন্তু একে বলা হচ্ছে টেরর অফ বেঙ্গল। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, খুব পরীক্ষা জিকে থেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে। তো এই চ্যাপ্টারটা তোমাদেরকে বারেবারই বলেছি, খুব ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। বলছে 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল? এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল? এবং সালটাও কিন্তু মনে রাখবে 1984 সাল। তো সঠিক উত্তর কী হবে বলো? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মিথাইল আইসোসায়ানেট, MIC। পরের প্রশ্ন দেখো, ওই কিয়োটো প্রোটোকল এটার উদ্দেশ্য কী ছিল? শিশুশ্রম দূরীকরণ, নিউক্লিয় অস্ত্র প্রতিরোধ, ভৌম জলের পরিমাণ বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো। এটাই হচ্ছে সঠিক উত্তর অপশান ডি, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো। পরের প্রশ্ন দেখো, এই কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। মন্ট্রিল চুক্তির প্রধান উদ্দেশ্য কি বলো? ওজোন স্তরের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন। সঠিক উত্তর কী হবে? অপশান এ, ওজোন স্তরের সুরক্ষার জন্য কিন্তু মন্ট্রিল প্রোটোকল। নিচের কোনটি বায়ু দূষক? জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন গ্যাস। কোনটি বায়ু দূষক বলো? 27 নম্বর প্রশ্ন অপশান ডি, মানে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস দুটোই কিন্তু বায়ু দূষক। ঠিক আছে, মানে অপশান ডি হবে সঠিক উত্তর। বলছে যদি কোনো জলাশয়ে বিওডি এর মান অধিক হয় তবে তা ভীষণ পরিশ্রুত, ভীষণ দূষিত, উচ্চ ফলনশীল এবং উৎপাদনের অযোগ্য। কি বলো? সঠিক উত্তর কি বলো? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভীষণ দূষিত। দেখো বিওডি, এই বিওডি এর পুরো নাম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাই তো? জলে দূষণের ফলে কি হচ্ছে? ব্যাকটেরিয়া জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করলে জলজ উদ্ভিদ প্রাণীদের কিন্তু প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন চাহিদা, তাই তো? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটাকেই বলা হচ্ছে। কি হচ্ছে? যখন ব্যাকটেরিয়া ওই দ্রবীভূত অক্সিজেনকে গ্রহণ করে নেবে, যে উদ্ভিদ প্রাণীগুলো জলে থাকে, যাদের জলে থাকার জায়গা, তাদের তো অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তাহলে যদি কোনো একটা জায়গাতে বিওডি এর মান অধিক হয় তাহলে তুমি নিশ্চয় বলতে পারবে না জলটা খুব পরিশ্রুত,
কারণ দূষণের ফলেই কিন্তু বিওডির মানটা বাড়ে, তো দূষিত হলেই বিওডি বাড়বে। তাহলে কি হবে, জলটাকে আমি বলতে পারি যেখানে বিওডির মান বেশি সেই জলটা বলতে পারি আমি ভীষণ দূষিত। তাই তো বোঝা গেল প্রত্যেকের বিওডি জিনিসটা কি। আর এই পুরো নামটা অনেক সময় পরীক্ষা জানতে চাই, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কিয়োটো চুক্তি কত সালে প্রযোজ্য হয়? সালটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও দেখে রাখো প্রশ্ন যখন এসেছে। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 2005 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, গ্রিন হাউস এফেক্ট কি? বলো কী হবে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? গ্রিন হাউস এফেক্ট আলোক রশ্মি শোষণের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। তাই তো, চলো সব পরের প্রশ্নে। নিচের কোনটি পারদ ঘোষিত দূষণের কারণ, মানে পারদের ফলে দূষণটা ঘটছে কোনটার জন্য? সিএফএল ল্যাম্প, অটোমোবাইল ব্যাটারি, ডিজেল ইঞ্জিন, পলিমার। কী হবে সঠিক উত্তর? 31 নম্বর প্রশ্ন, অপশান বি। ঠিক আছে, 32 নম্বর প্রশ্ন দেখো, গ্রিন হাউস এফেক্টের ফলে কি হচ্ছে? পৃথিবীর উষ্ণতা হ্রাস পাচ্ছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর উষ্ণতা স্থির থাকে, এবং অপশান দিতে বলছে কোনোটি সঠিক নয়। কী হবে 32 নম্বর প্রশ্নের? পৃথিবীর উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো গ্রিন হাউস এফেক্টের ফলে কী হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলছে দেখো, কুয়াশা ও ধোঁয়ার সমন্বয়ে গঠিত পুরু স্তর যা বায়ুমণ্ডলের নিম্নভাগে গঠিত হয় তা হলো, মানে ফগ এবং স্মোক এদের সমন্বয়ে গঠিত হয় কি? ধোঁয়াশা। ঠিক আছে, ধোঁয়াশা গঠিত হয়। তো দেখো এই ধোঁয়াশা কিন্তু শীতকালে কিন্তু বেশি দেখা যায়। কি হয়, ভূপৃষ্ঠের কাছাকাছি একটা স্তরে কালো আস্তরণের মতো একটা ধোঁয়াশা তৈরি হয়। এই ধোঁয়াশাতে কি থাকে? মনে হবে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড থাকে, ওজোন থাকে, হাইড্রোকার্বন থাকে, এবং বিভিন্ন উদ্বায়ী যে জৈব যৌগগুলো কিন্তু থাকে ওই ধোঁয়াশার মধ্যে। ঠিক আছে, তো এই ধোঁয়াশার প্রভাবে কি হতে পারে? শ্বাসকষ্ট হতে পারে, অ্যাজমা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, এমফাইসেমা হতে পারে, এবং তুমি চোখে দেখতে পাবে না, মানে সামনে জনকে দেখতে অসুবিধা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, এবার ধোঁয়াশার আবার ভাগ রয়েছে। ঠিক আছে, আলোক রাসায়নিক ধোঁয়াশা, লন্ডন ধোঁয়াশা, তো এগুলো প্রশ্ন রয়েছে, তখন আমি আলোচনা করব। ঠিক আছে, তো আপাতত মনে রাখবে এই কুয়াশা এবং ধোঁয়া এই দুটোর সমন্বয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে। যে ধোঁয়াশা কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি স্তরে একটা কালো রঙের আস্তরণ তৈরি করে, এবং এর প্রভাবে কিন্তু শ্বাসকষ্ট, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, ঠিক আছে, এই সব রোগগুলো কিন্তু দেখা যেতে পারে। ক্লিয়ার? পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে প্রথম নেগেটিভ এমিশন কার্বন ক্যাপচার প্ল্যান্ট কাজ করতে শুরু করে? কোন দেশে? 34 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ, আইসল্যান্ড। পরের প্রশ্ন, জল সংকটের জন্য কোনটি দায়ী? এই যে জল সংকট হচ্ছে এর জন্য কোনটি দায়ী? শিল্পের দ্রুত বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, বন সৃজন, জলের উৎসের অপব্যবহার। কী হবে বলো সঠিক উত্তর? 35 নম্বর প্রশ্ন, বন সৃজন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, গ্রিনহাউস এফেক্টের প্রধান গ্যাস কোনটি? CO2, CFC, SO2, NO2। কী হবে বলো, প্রত্যেকে পারবে, অপশান এ, CO2। তাজমহলে কেন মার্বেল ক্যান্সার দ্বারা আক্রান্ত? তাজমহল কেন মার্বেল ক্যান্সার দ্বারা আক্রান্ত? SO2 দ্বারা, NO2 দ্বারা, CFCর কারণে, CO2 এর কারণে। কী হবে বলো 37 নম্বর প্রশ্ন, অপশান এ, SO2। কেন মার্বেল ক্যান্সারটা কী জিনিস বলো তো? অ্যাসিড বৃষ্টির জন্য ঘটে, অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির দরুন ঘটে। পরের প্রশ্ন, বেসেল প্রোটোকল কোনটির সাথে সম্পর্কিত? বেসেল প্রোটোকল মানে বেসেল প্রোটোকল ওজোন স্তর নয়, অরণ্যের দহনও নয়, সমুদ্রের জল দূষণও নয়, আন্তঃসীমান্ত বর্জ্য ব্যবস্থাপনা, এটার জন্য কিন্তু এই বেসেল কনভেনশন কিন্তু জড়িত। ঠিক আছে, অভঙ্গুর দূষক থেকে রক্ষা পাওয়ার সঠিক উপায় কোনটি? স্তূপীকরণ, জ্বালিয়ে দেওয়া, পুনর্ব্যবহার, মাটিতে পুঁতে ফেলা। কোনটি হবে? এই অভঙ্গুর মানে যেগুলো সহজেই কিন্তু তোমার মানে নষ্ট হয় না, অক্ষয়িষ্ণু যেগুলোকে বলে, প্লাস্টিক, DDT, অ্যালড্রিন, এইসব জিনিসগুলো, এদেরকে থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার সঠিক উপায় কী হবে বলো? সঠিক উত্তর কী হবে 29 নম্বর প্রশ্নের? পুনর্ব্যবহার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন,
বলছে এই যে রিডিউস, রিইউজ এবং আরেকটা মধ্যে কি বলেছিলাম বলো, পরিবেশকে বাঁচাতে তিনটি ব্যবহৃত আর শব্দ কোনটি? রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটা স্তম্ভ দিয়েছে, কলাম এ কলাম বি আছে, মেলাতে হবে। বেসেল কনভেনশন, মন্ট্রিল চুক্তি, কিয়োটো প্রোটোকল। দেখো একটু আগে তোমাদের বললাম যে বেসেল কনভেনশন হচ্ছে ক্ষতিকারক বর্জ্য পদার্থ সম্পর্কিত। মন্ট্রিল চুক্তি হচ্ছে কি বলেছিলাম? মন্ট্রিল চুক্তি ওজোন স্তর না গ্রিনহাউস গ্যাস, কোনটা বলো? 41 নম্বর প্রশ্ন, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। অপশন সি মানে হচ্ছে ওজোন স্তর এবং কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসের কমানোর জন্য কিন্তু কিয়োটো প্রোটোকল। তাহলে কী হবে সঠিক উত্তর? কোনটা হলো? অপশন সি হলো সঠিক উত্তর। যে বেসেল কনভেনশন হচ্ছে ক্ষতিকারক বর্জ্য, মন্ট্রিল চুক্তি হচ্ছে ওজোন স্তর এবং কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিনহাউস গ্যাস। পরের প্রশ্ন, বাতাসে ভাসমান অতি ক্ষুদ্র কঠিন কণা বা জলীয় ড্রপলেটকে কি বলা হয়? অ্যারোসল, ইমালশন, ফোম এবং অপশান ডিতে রয়েছে জেল। তো সঠিক উত্তর কী হবে বলো? 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যারোসল। স্পেশাল ক্লাইমেট চেঞ্জ ফান্ড কোন বছর গঠিত হয়? স্পেশাল ক্লাইমেট চেঞ্জ ফান্ড কোন বছর গঠিত হয়? 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2001 সালে। বলছে নিচের কোনটি সত্য নয়? দেখো, অরণ্য মৃত্তিকা ক্ষয় রোধ করে, এটা কিন্তু সঠিক জিনিস। অরণ্যে বসবাসকারী উদ্ভিদ প্রাণী একে অপরের উপর নির্ভরশীল নয়। জলচক্র ও জলবায়ু পরিবর্তনে অরণ্যের প্রভাব আছে। মৃত্তিকা অরণ্যের বৃদ্ধি ও পুনরুজ্জীবনে সাহায্য করে, কোনটি সত্য নয় বলেছে। তাহলে কী হবে সঠিক উত্তর বলো? 44 নম্বর প্রশ্নের অপশান বি হবে সঠিক উত্তর। এটি কিন্তু সত্য নয়, কেননা আমরা কি জানি আমাদের বাস্তুতন্ত্রের প্রত্যেকে কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। যেমন শুধু মানুষ থাকলেই হবে না, ঠিক তেমনই শুধু উদ্ভিদ বা অন্য প্রাণীরা থাকলেই কিন্তু বাস্তুতন্ত্র কিন্তু ঠিক থাকবে না। প্রতিটা প্রাণীকেই, প্রতিটা উদ্ভিদকেই কিন্তু এই আমাদের বাস্তুতন্ত্রে, আমাদের এই পরিবেশে কিন্তু প্রয়োজন। প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্ষেত্রে লিঙ্ক আপ আছে। তাহলে আমরা বলতে পারি না যে অরণ্যে বসবাসকারী যেসব উদ্ভিদ প্রাণী রয়েছে তারা একে অপরের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, কিন্তু বাকিগুলো দেখো, এই জলচক্র, জলবায়ু পরিবর্তনে অরণ্যের প্রভাব আছে। আজকে জলবায়ুর যে এরকম পরিবর্তন হয়েছে তার জন্য আমাদের অতিরিক্ত বৃক্ষচ্ছেদন দায়ী, তাই তো? তাহলে অরণ্যের প্রভাব রয়েছে না নেই, সেটা তোমার প্রত্যেকেই বুঝতে পারছো। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমাকে কিন্তু ট্যাকেল করতে হবে। তাহলে অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বলছে মন্ট্রিল চুক্তির কততম ধারা হলো কিগালি এগ্রিমেন্ট? এই প্রশ্ন তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, তবুও বলা যায় না। বর্তমানে কি কম্পিটিশন হতে চলেছে সেটা প্রত্যেকেই বুঝতে পারছো, তবুও দেখে রাখো। কিগালি এগ্রিমেন্ট এটা হচ্ছে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 8ম সংস্করণ। নিচের কোনটির ভাসমান বস্তুকণা জাতীয় দূষক নয়? মানে বস্তুকণা জাতীয়, পার্টিকুলেট জাতীয় দূষক নয় কোনটি? ধুলোবালি, ওজোন, ঝুল, ধোঁয়া। বলো 46 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি, ওজোন। ওজোন স্তরের জন্য সর্বাধিক ক্ষতিকর গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, NO2, SO2। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওজোন স্তর ধ্বংসকারী কোন গ্যাসটি রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়? ওজোন স্তর ধ্বংসকারী কোন গ্যাসটি আমাদের ফ্রিজে, যে বাড়িতে যে রেফ্রিজারেটর ইউজ করা হয় সেখানে ব্যবহার করা হয়? বলো অ্যামোনিয়া, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন। সঠিক উত্তর অপশান বি। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস, বলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? প্রত্যেকের কিন্তু অ্যান্সারটা করা উচিত, তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। ঠিক আছে, এবং এই বছরের থিম কী ছিল এটাও কিন্তু জেনে নেবে প্রত্যেকে, কমেন্ট করেও জানিও কিন্তু থিমটা। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে আমরা কোনটির ব্যবহার নিয়ন্ত্রণ করব? জীবাশ্ম জ্বালানি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি। বলো কোনটা আমরা ব্যবহার নিয়ন্ত্রণ করব? 50 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কিন্তু আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, তবেই কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করা যাবে। কোনটির কারণে ব্ল্যাকফুট ডিজিজ হয়? প্রত্যেকেই জানো, আর বলার কিচ্ছু নেই। কি হবে বলো? 51 নম্বর প্রশ্ন, অপশান বি, আর্সেনিক। নিচের কোন ধাতুর উপস্থিতিতে উদ্ভিদের জল শোষণ ক্ষমতা হ্রাস পায়?
কোন ধাতুর উপস্থিতির জন্য উদ্ভিদের জল শোষণ ক্ষমতা হ্রাস পায়? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কোপার, জিঙ্ক। বলো সঠিক উত্তর কী হবে? অপশান এ অ্যালুমিনিয়াম। নিচের কোনটি বায়ু দূষণের সাথে জড়িত নয়? এটা বাদ দেয় প্রশ্নটা। গ্রিন মাফলারটা দেখো, গ্রিন মাফলারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটি নিয়ন্ত্রণে গ্রিন মাফলার ব্যবহৃত হয়? তেজস্ক্রিয় দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, তাপীয় দূষণ। কী হবে বলো 54 নম্বর প্রশ্ন? অপশান বি শব্দ দূষণের সাথে কিন্তু জড়িত এই গ্রিন মাফলার। ক্লিয়ার? শব্দের মাত্রা কত হলে শারীরবৃত্তীয় অসুবিধার সৃষ্টি হতে পারে? 55 নম্বর প্রশ্ন। অপশান এ 110 ডেসিবেল। নিচের কোনটি পিএএন গঠনে ব্যবহৃত হয় না? পার অ্যাসিটাইল নাইট্রেট গঠনে ব্যবহৃত হয় না কোনটি? নাইট্রোজেন, ওজোন, হাইড্রোজেন, হাইড্রোকার্বন। বলো 56 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি হাইড্রোজেন ইউজ হয় না। সীসা কোনটি সংশ্লেষের প্রতিবন্ধক? সীসা পেশি প্রোটিন, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, ওসেইন। কী হবে সঠিক উত্তর? সীসা 57 হিমোগ্লোবিন। CO2 এর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল জানার দরকার নেই। গ্রিন অ্যাকাউন্টিং কোনটিকে নির্দেশ করে? গ্রিন অ্যাকাউন্টিং পরিবেশ দূষণের মাত্রা, পরিবেশগত বিষয়ের গণনা, বিশ্বের সবুজায়নের মাত্রা। অপশান দিতে বলছে কোনোটিই নয়। বলো কী হবে 59 নম্বর প্রশ্ন? সঠিক উত্তর কী হবে বলো? অপশান এ পরিবেশ দূষণের মাত্রা। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? SO2, CO2, CFC এবং অপশান দিতে সবগুলি। বলো 60 নম্বর প্রশ্ন। প্রত্যেকের অ্যান্সার পড়া উচিত। অপশান ডি সবগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস। স্বাধীন ভারতের প্রথম পরিবেশ রক্ষা সংক্রান্ত আইন হলো বায়ু দূষক আইন, জলদূষণ আইন, পরিবেশ রক্ষা আইন, বর্জ্যবস্তু আইন। কী হবে সঠিক উত্তর 61 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জলদূষণ আইন কিন্তু। ঠিক আছে? এই জলদূষণটা নিয়ে যে আইনটা হয়েছিল সেই আইনটা কত সালে পাস হয়েছিল বলতে পারবে কেউ? জলদূষণ আইন কত সালে হয়েছিল? মনে রাখবে এটা কিন্তু 1974 সালে হয়েছিল। ঠিক আছে? 1974। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি স্থায়ী জৈব দূষক নয়? ডিডিটি, ডাইঅক্সিন, এন্ডোসালফেন, মিথেন। কী হবে সঠিক উত্তর 62 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এন্ডোসালফেন। বাকিগুলো কিন্তু সবই কিন্তু স্থায়ী, ডিডিটি, অ্যালড্রেন, মিথেন। ঠিক আছে? বেসেল কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়? তোমাদের কি বলেছিলাম এটা বর্জ্য পদার্থ সম্পর্কিত একটা কনভেনশন। তো এটা মনে রাখবে 63 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি 1989 সালে হয়েছিল। সিএনজি আসলে কোন গ্যাস? ইথিলিন, ইথেন, মিথেন, অ্যাসিটিলিন। 64 নম্বর প্রশ্ন। কি হবে? অপশান সি মিথেন। ফ্লাই অ্যাশ বর্জ্য কোনটি হতে সৃষ্ট হয়? জলবিদ্যুৎ শক্তি উৎপাদন, লৌহ ও স্টিল প্ল্যান্ট, তাপশক্তি প্ল্যান্ট এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কোনটা হবে সঠিক উত্তর? 65 নম্বর প্রশ্নের অপশান সি তাপশক্তি প্ল্যান্ট থেকে কিন্তু এই ফ্লাই অ্যাশ বর্জ্যটা আমরা পাই। ভারতীয় সংবিধানে কততম আর্টিকেল পরিবেশ সুরক্ষা সুনিশ্চিত করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে? কত নম্বর আর্টিকেলে এই যে পরিবেশকে সুরক্ষিত করতে হবে সেই জন্য কিন্তু সংবিধানেও বলা আছে। বুঝতে পারছো? 66 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে বলো? অপশান সি 51A নাম্বার ধারাতে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে? 51A কিন্তু বলা আছে পরিবেশকে সংরক্ষিত করতে হবে, সংবিধানেই বলা আছে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। কোনটি দূষক নয়? পারদ, আর্সেনিক, সীসা, অ্যালুমিনা। ঠিক আছে? পারদ, আর্সেনিক, সীসা এবং অ্যালুমিনা এদের মধ্যে বলছে কোনটি দূষক নয়। তো কোনটি দূষক নয়? অপশান ডি অ্যালুমিনা। পরের প্রশ্ন দেখো, নিচের কোন এই প্রশ্নটা গৃহস্থলী, শিল্পস্থলীর এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে রাখো। হ্যাঁ, দেখে রাখো এই প্রশ্নটা। নিচের কোন উক্তিটি মিথ্যা? গৃহস্থালী ও শিল্পাঞ্চলের পরিত্যক্ত বর্জ্য দ্বারা নদী দূষণ ঘটে। ওপরের জলতল প্রচুর পরিমাণ জৈব বস্তু ও পরিপোষক ধারণ করে। সমুদ্রে মিশ্রিত তেল দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। সমুদ্রে ভাসমান তেল মাছ চাষে প্রভূত ক্ষতি করে। কোনটি মিথ্যা বলছে? তোমাকে চুজ করতে হবে এটা কিন্তু। ঠিক আছে? বৃষ্টির জল ধারণের প্রধান উদ্দেশ্য কী? ভৌম জলের পুনঃস্থাপন, বন্যা প্রতিরোধ, ভূমিক্ষয় নিয়ন্ত্রণ এবং অপশান দিতে বলছে স্বাদু জল সংরক্ষণ। তো বৃষ্টির জল এটা ধারণের প্রধান উদ্দেশ্যটা কী হবে বলো?
সঠিক উত্তর কী হবে 70 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভৌম জলের পুনঃস্থাপন করা। কোনটি পরিবেশ সুরক্ষার উপযোগী? নগরায়ন, পারমাণবিক বিস্ফোরণ, বৃক্ষরোপণ, অরণ্য সৃষ্টি, শিল্প স্থাপন। এটা প্রত্যেকেই বুঝতে পারছে কী হবে, অপশান ডি, বৃক্ষরোপণ ও অরণ্য সৃষ্টি। এই টাইপের প্রশ্নগুলি, যে এই টাইপের প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের ক্যাটাগরি 2তে কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, এই জন্য একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মৃত্তিকা সবথেকে কম ক্ষতিগ্রস্ত হয় কোনটির দ্বারা? অম্লবৃষ্টি, রাসায়নিক সার, পেস্টিসাইড এবং অপশান ডিতে রয়েছে খনিজায়ন। তো কী হয় বলো 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অম্লবৃষ্টি। কোনটির দ্বারা আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়? একটু আগে তোমাদের বলেছিলাম ধোঁয়াশার ভাগ রয়েছে, তো আলোক রাসায়নিক ধোঁয়াশা কোনটির দ্বারা সৃষ্টি হয় বলো? কী হবে সঠিক উত্তর 73 নম্বর প্রশ্নের অপশান বি, পার অ্যাসিটাইল নাইট্রেটের দ্বারা। এটা দেখো 75 নম্বর প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় বজ্রকে সমুদ্রে মেশানোর আগে ছিদ্রবিহীন ড্যাশ পাত্রের মধ্য দিয়ে পাঠানো উচিত? কংক্রিট, কাঁচ, প্লাস্টিক, স্টিল। 75 নম্বর প্রশ্ন অপশান ডি, স্টিল। ঠিক আছে, এটা তো বললাম তাপশক্তি উৎপাদন কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ পাওয়া যায়, একটা কঠিন বর্জ্য। পরের প্রশ্ন, অটোমোবাইল থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডকে পরিবর্তনের জন্য কিসের তৈরি ক্যাটালিস্ট ব্যবহার করা হয় অটোমোবাইল যন্ত্র থেকে? ঠিক আছে, 77 নম্বর প্রশ্নে কী হবে বলো? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্ল্যাটিনাম। শিল্পক্ষেত্রে ধুলো ও ধোঁয়া মিশ্রিত বাতাস পরিশুদ্ধকরণে কোনটি ব্যবহৃত হয়? স্ক্র্যাবার, ব্লোয়ার, এক্সট্রাক্টর, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। কোনটি সঠিক উত্তর হবে বলো? 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। ঠিক আছে, এবার দেখো এই যে দূষণ, এই দূষণ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিভিন্ন যন্ত্র কিন্তু আবিষ্কৃত হয়েছে। সেই যন্ত্রগুলো তোমাদেরকে একটু আমি নামগুলো বলে দিই। ঠিক আছে, এই যে তোমরা একটু আগে শুনলে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এই যন্ত্রটাও কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, স্ক্র্যাবার কিন্তু এই তোমার CO2, SO, H2S এইসব যে দূষক পদার্থগুলোকে পৃথক করতে ব্যবহৃত হয়। সাইক্লোন সেপারেটর, ঠিক আছে, কী বললাম? সাইক্লোন সেপারেটর বিভিন্ন শিল্পে উৎপন্ন যে দূষিত গ্যাসকে দূষণমুক্ত করতে কিন্তু এই সাইক্লোন সেপারেটর ইউজ করা হয়। এছাড়াও দেখো মোটর গাড়ি দ্বারা যে উৎপাদিত দূষকের পরিমাণটা হ্রাস করতে ব্যবহৃত হয় ক্যাটালাইটিক কনভার্টার। তাহলে এগুলো কিন্তু একটু মনে রাখবে। কি বললাম? স্ক্র্যাবার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সাইক্লোন সেপারেটর এবং ক্যাটালাইটিক কনভার্টার। এগুলো কি করছে? এগুলো কি তোমার বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য আধুনিক কিন্তু পদ্ধতি। ঠিক আছে, আধুনিক প্রযুক্তি এগুলো কিন্তু আবিষ্কার করা হয়েছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য। তবে আচ্ছা তোমরা আমাকে বলো এবার, এই বিষয়টা একটু ক্লিয়ার থাকা দরকার যে বায়ু দূষণ নিয়ন্ত্রণের প্রাকৃতিক উপায় কি রয়েছে, এগুলো তো আমি কৃত্রিম উপায় বললাম। এই যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য স্ক্র্যাবার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সাইক্লোন কনভার্টার, এগুলো যে আমি বললাম এগুলো সব কিন্তু আমি কৃত্রিম বললাম। তো প্রাকৃতিক কি হতে পারে একটু ভেবে দেখো তো প্রত্যেকে। আমি তোমাকে একটা একটা করে বলছি। দেখো আমি একে বলতে পারি বৃক্ষরোপণ যদি করি, বৃক্ষরোপণ করলে 2 নম্বর আমি তোমাদেরকে বলছি কীটনাশকের ব্যবহার হ্রাস। এই যে কীটনাশক ব্যবহার করছি, এই কীটনাশক পরিমাণটা কমানো। বিশুদ্ধ জ্বালানি ইউজ, এই জীবাশ্ম জ্বালানি ইউজটা কম করতে হবে। অপ্রচলিত শক্তি ইউজ করতে হবে, অপ্রচলিত শক্তি এগুলো। ঠিক আছে, এছাড়াও এবার বিভিন্ন আইনি ব্যবস্থা এই সবগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। এগুলো তোমার কৃত্রিম পর্যায়ে চলে যাচ্ছে এবং বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করতে হবে। নানা রকম কারণে কিন্তু বায়ু দূষণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবার দেখো পরীক্ষাতে কী টাইপের প্রশ্ন আসে, নিচের কোনটি বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায় দিয়ে 2টো অপশান কি 3টে অপশান সঠিক হবে। আমাদের ক্যাটাগরি 2তে কিন্তু এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে, সেজন্য একটু তোমাদের সাথে আমি আলোচনা করলাম। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য মাত্রা কত? ঠিক আছে, কতটা থাকলে পানীয় জলটা আমরা বিশুদ্ধ বলতে পারি? তার বেশি তাহলে কিন্তু আমি বলবো জলে আর্সেনিকের মাত্রা রয়েছে এবং এই জল খেলে কিন্তু আমার আর্সেনিকেসিস বা ব্ল্যাক ফুট ডিজিজ কিন্তু হতে পারে। তো 79 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এফ, 5 ppm।
ঐতিহাসিক মনুমেন্ট এবং মন্দির ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ কি বলো? SO2, CO2, NH3, C2H2। কী হবে সঠিক উত্তর? 80 নম্বর প্রশ্ন একটু আগেই বললাম মার্বেল ক্যান্সার, তাই তো? তো কী হবে সঠিক উত্তর? অপশান এ SO2 এবং অ্যাসিড বৃষ্টি, তাই তো? এবার দেখো, ওজোন স্তর অবক্ষয়ের প্রধান কারণ কোন রাসায়নিক? ওজোন স্তর অবক্ষয়ের প্রধান কারণ কোনটা? ক্লোরোফ্লোরোকার্বন, পলিফেনল, ডাইঅক্সিন, রেয়ন। কী হবে সঠিক উত্তর? 81 নম্বর প্রশ্নের অপশান এ ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। এটা কিন্তু ওজোন স্তর অবক্ষয়ের প্রধান কারণ। পরের প্রশ্ন, আলোক রাসায়নিক ধোঁয়াশার প্রধান উপাদান? পারঅক্সিনাইট্রেট, হাইড্রোপারঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন। বলো 82 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? 82 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পারঅক্সিনাইট্রেট। ঠিক আছে। পরিবেশে সর্বাধিক প্রাচুর্যতাপূর্ণ গ্রিনহাউস গ্যাস কোনটি? CO2, জলীয় বাষ্প, CH4, N2। বলো 83 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেকের পারা উচিত এই প্রশ্নটা। অপশান এ কার্বন ডাইঅক্সাইড। এই CO2 মানে এই যে গ্রিনহাউস গ্যাসটা, এটা কিন্তু প্রকৃতিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। বায়ুর গুণগত মান সঠিক রাখার জন্য কার্বন মনোক্সাইডের প্রাথমিক মান কত? এটা তোমাদের অতটা দরকার নেই, এটা দরকার নেই। অ্যারোসলের জলীয় রূপটা কি? কোনটি? ধোঁয়া, ধুলো, ধোঁয়াশা এবং অপশান দিতে বলছে কুয়াশা। 86 নম্বর প্রশ্ন বলো ধোঁয়া। ঠিক আছে। পরের প্রশ্ন, এই যে এজেন্ডা 21, এটা কি জিনিস দেখো? নিরবচ্ছিন্ন উন্নতির জন্য একটি বিশ্বব্যাপী পরিকল্পনা, এবং 2002 সালে বলছে জোহান্সবার্গে অনুষ্ঠিত সার্বিক উন্নয়ন সম্পর্কিত আলোচনার সময় এটি উত্থাপিত হয়, এজেন্ডা 21। 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। ঠিক আছে। নিচের কোনগুলি ভারতবর্ষের কোন অঞ্চলের জলে দূষক হিসেবে উপস্থিত থাকে? আর্সেনিক, সরবিটল, ফ্লুওরাইড, ফর্মালডিহাইড, ইউরেনিয়াম। কোনটা হবে সঠিক উত্তর? 88 নম্বর প্রশ্নের সি, মানে আর্সেনিক দূষক, ফ্লুরাইড দূষক এবং ইউরেনিয়াম দূষক হিসাবে কিন্তু ইউজ হয়। মানে এগুলো যে জলে থাকে আমি এদেরকে বলতে পারি জলটা দূষিত জল। ক্লিয়ার? আর্সেনিক, ফ্লুওরাইড এবং ইউরেনিয়াম যদি জলের মধ্যে উপস্থিত থাকে। পরের প্রশ্ন, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, বাদ দাও। পরের প্রশ্ন দেখো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কিসের জন্য ব্যবহৃত হয়? রক্তের উপস্থিত অক্সিজেন পরিমাপের জন্য, অরণ্যের বাস্তুতন্ত্রে অক্সিজেন মাত্রা নির্ধারণের জন্য, জলজ বাস্তুতন্ত্রের অক্সিজেনের মাত্রা নির্ধারণের জন্য, এবং অপশান দিতে বলছে অধিক উচ্চতায় অক্সিজেন মাত্রার জন্য। কী হবে বলো? এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি, জলের ক্ষেত্রে। তাই তো? কী ব্যাপার বিওডি আমি একটু আগেই বলেছি আর বলছি না, এটা সঠিক উত্তর হবে অপশান সি। ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ সংক্রান্ত আন্দোলন নয়? চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, DGSM, এবং অপশান দিতে বলছে কোনোটিই নয়। তো কী হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে। পরের প্রশ্ন, চিপকো কথার অর্থ কী? চিপকো কথার অর্থ কী? জলপান করা, জড়িয়ে ধরা, বিব্রত করা, অবহেলা করা। মনে রাখবে সঠিক উত্তর হবে এটা জড়িয়ে ধরা। চিপকো মানেই বুঝতে পারছো জড়িয়ে ধরা। ঠিক আছে। তো এই চিপকো আন্দোলনটা কি হয়েছিল? চিপকো আন্দোলনটা হয়েছিল, ব্যাপারটা হচ্ছে এটা 1973 সালের কেস, উত্তরাখণ্ডের ঘটেছিল। এখানে এর প্রধান নেতা ছিল, মনে রাখবে এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, আমি প্রশ্নও রয়েছে, যে সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে। ইনি কিন্তু এই চিপকো আন্দোলনে মানে প্রধান নেতা ছিলেন। ঠিক আছে। চিপকো আন্দোলনের মূল বক্তব্য ছিল পাঁচটা এফ ছিল এখানে, আবার মনে রাখবে 5টা এফ ছিল। ঠিক আছে। 5টা এফ কী কী ছিল? প্রশ্ন রয়েছে, দেখো এই যে একটা রয়েছে, তখন বলছি। ঠিক আছে। ফুড, ফোডার, ফুয়েল, ফাইবার এবং ফার্টিলাইজেশন। ঠিক আছে। মানে এদের মূল বক্তব্য ছিল গাছকে যেমন করে রক্ষা করতে হবে। চলো এবার বলছে ভারতের কোন রাজ্যে চিপকো আন্দোলন ঘটে? একটু আগেই বললাম উত্তরাখণ্ড হবে সঠিক উত্তর। নিচের কোন আন্দোলনের মূল বক্তব্য ছিল 5F? চিপকো আন্দোলন। ঠিক আছে। 5F কী কী বললাম? 5F হচ্ছে ফুড, ফডার, ফুয়েল, ফাইবার, ফার্টিলাইজার। পরের প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা নিজের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? দেখো একটু আগেই বললাম চিপকো আন্দোলন। কোন পরিবেশ সংক্রান্ত আন্দোলন রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছে?
কী হয় বলো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চিপকো আন্দোলন। ঠিক আছে, কত ডেটা পেলাম দেখো। পরের প্রশ্ন, দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল নামক স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃত্বে কে ছিলেন? 7 নম্বর প্রশ্ন, অপশান বি, সরলা দেবী এবং মীরাবেন। নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধ গঠনকে ঘিরে হয়েছিল? দামোদর বাঁধ, সর্দার সরোবর বাঁধ, নর্মদা বাঁধ এবং অপশান দিতে বলছে সবগুলি। তো কী হবে? অপশান বি, এই সর্দার সরোবর বাঁধটাই গঠনকে নিয়েই কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিল? মীরাবেন, সরলা দেবী, মেধা পাটেকর, অমৃতা দেবী। বলো। 9 নম্বর প্রশ্ন, অপশান সি, মেধা পাটেকর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? কোন জেলায় হয়েছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট তার সাথে। নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? দেখো, কত সালে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল? অপশান ডি, 1985 সাল। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, গুজরাট। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কেরালা। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কও রয়েছে কিন্তু কেরালাতে, এটা কিন্তু মনে রাখবে। কিসের নির্মাণকে কেন্দ্র করে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়েছিল? সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা কিসের উৎপাদনকে কেন্দ্র করে হয়েছিল? কয়লা উত্তোলন, বিদ্যালয় নির্মাণ, জলবিদ্যুৎ উৎপাদন, সবগুলি। কী হয় বলো? অপশান সি, জলবিদ্যুৎ উৎপাদন নিয়ে। নিচের কোন সংস্থাটা অত দেখার দরকার নেই। প্রকৃতি বিজ্ঞানী সেলিম আলী। প্রকৃতি বিজ্ঞানী সেলিম আলী কোনটির সাথে যুক্ত ছিলেন? সাইলেন্ট ভ্যালি আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, জঙ্গল বাঁচাও আন্দোলন এবং অপশান নিতে বলছে সবগুলি। 14 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সাইলেন্ট ভ্যালি আন্দোলনে যুক্ত ছিলেন। এই দেখো, সাইলেন্ট ভ্যালি জাতীয় পার্ক, সেটা তোমাদের একটু আগে বললাম কেরালাতে রয়েছে। কত সালে বলছে মর্যাদা দেওয়া হয়েছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূচনা করেন কে? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূচনা করেন কে? কী হবে বল? 16 নম্বর প্রশ্ন, সূচনা করেন রোমুলাস হুইটটেকার। ঠিক আছে, ইনি কিন্তু সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূচনা করেন। কেরালার পালাক্কারে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, বিষ্ণই আন্দোলন কোন গ্রামে ঘটে? বিষ্ণই আন্দোলন, অমৃতা দেবী বিষ্ণই। ঠিক আছে, ইনি বলছে এটা কোন গ্রামে ঘটেছিল। এখানে বিষ্ণই বলতে এটা বিষ্ণই সম্প্রদায়। ঠিক আছে, এটা রাজস্থানে কিন্তু খেজরালি গ্রামে ঘটেছিল। খেজরালি গ্রাম মানে অপশান সি। বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? সরলা দেবী, মীরা দেবী, অমৃতা দেবী, ইন্দিরা দেবী। মনে রাখবে এটা হবে অপশান সি, অমৃতা দেবী বিষ্ণই কিন্তু এই বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নিচের কোন আন্দোলনে মা সহ 3 কন্যাকে মৃত্যুবরণ করতে হয়? নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, চিপকো আন্দোলন, অমৃতা দেবী বিষ্ণই আন্দোলন। 20 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে অমৃতা দেবী বিষ্ণই আন্দোলন। ঠিক আছে, এখানে কিন্তু এই মা সহ 3 কন্যাকে কিন্তু প্রাণ হারায়। প্রায় 363 জন কিন্তু গ্রামবাসী কিন্তু এই আন্দোলনের জন্য প্রাণ হারান। বুঝতে পারছো? তাহলে পরিবেশকে রক্ষা করার জন্য কত আগে থেকে কিন্তু বিভিন্ন রকমের আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য সেই সব আন্দোলন তো ভুলেই গিয়েছি। শুধু আপাতত একটা বৃক্ষরোপণ করতেও কিন্তু আমরা পাচ্ছি না। অনেকে কিন্তু এগিয়ে আসছে, অনেকে কিন্তু করছে। তো আমরাই চাইবো প্রত্যেকেই কিন্তু এই কাজে এগিয়ে আসো, কারণ পরিবেশকে বাঁচাতে হলে আমাদের আগামী প্রজন্মকে, আমাদেরকেও সুস্থভাবে থাকতে গেলে কিন্তু পরিবেশকে সংরক্ষণ করা, পরিবেশকে সুরক্ষিত রাখা কিন্তু খুব প্রয়োজন। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার সাথে জড়িত প্রধান গ্যাস কোনটি? এটা আর বলার লাগে না কিছু, অপশান বি সঠিক উত্তর, মিথাইল আইসোসায়ানেট। ভোপাল গ্যাস দুর্ঘটনার সাথে জড়িত সংস্থাটির নাম কি? এটা একটু দেখে রাখো। ঠিক আছে, জেনে রাখো একটু আর কি, যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইউনিয়ন কার্বাইড কোম্পানি। ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটে কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু জিকেতে প্রশ্ন আসতেই পারে। 1984। চেরনোবিল দুর্ঘটনা কোথায় ঘটে? মার্কিন যুক্তরাষ্ট্র, আমাজন অববাহিকা, সোভিয়েত ইউনিয়ন, শ্রীলঙ্কা। তো কী হবে সঠিক উত্তর? 24-এর সি, সোভিয়েত ইউনিয়নের ঘটনা কিন্তু। কোন দুর্ঘটনাটি তেজস্ক্রিয়তার জনিত দূষণ? ভোপাল, লন্ডন, সেভেসো, চেরনোবিল। মনে রাখবে এটা কিন্তু সঠিক উত্তর অপশান ডি, চেরনোবিল। এখানে কিন্তু তেজস্ক্রিয়তার জনিত দূষণ কিন্তু, যেটা সোভিয়েত ইউনিয়নে হয়েছিল। লন্ডন ধোঁয়াশার প্রধান কারণ কি? সালফিউরিক ধোঁয়াশা, কুয়াশা, নাইট্রিক অ্যাসিড, সবগুলি। 26 নম্বর প্রশ্ন, সালফিউরিক ধোঁয়াশা। সেভেসো দুর্ঘটনা কোথায় ঘটে?
27 নম্বর প্রশ্ন অপশান বি ইটালিতে ঘটে। ব্যাস এই প্রশ্নগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে করে রাখো, ব্যাস আর কোনো কিছু প্রশ্ন করার কিন্তু দরকার নেই। এই পরিবেশ দূষণ এবং পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন আন্দোলনগুলো রয়েছে তোমরা এগুলো কিন্তু দেখে রাখো। যে প্রশ্ন তোমাদের করিয়ে দিলাম 100টিরও বেশি কিন্তু প্রশ্ন তোমাদের করিয়ে দিয়েছি। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকে একবার রিভিশন করে নাও, যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।